হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 2 নম্বর সেটে। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দিয়েছে একের এক দাগে 0.99771 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে হলো আমাদের তিনটে সংখ্যা, দশমিকের পরে তিনটে সংখ্যা দেখতে হবে এবং শেষের সংখ্যাটা 5-এর যদি বেশি হয় তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তাহলে দেখো, 3 নাম্বার সংখ্যা 7 আছে, মানে 5-এর বেশি আছে, তাহলে 1 যোগ করলে সেটা হয়ে যাবে 99, মানে 100। তার মানে আমাদের সামনের ঘরে শূন্যর জায়গায় হবে 1, তারপর দশমিক শূন্য শূন্য, যেহেতু দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নেই, তাই অপশন হবে অপশন ডি দাগ 1। পরের অঙ্কটি দেখো, x² প্লাস 49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটি হলো। তাহলে x² প্লাস 49 বলেছে, তো x² প্লাস 49 কে যদি বর্গমূল করি তাহলে 7 তার হোল স্কোয়ার। তাহলে x² প্লাস 2 a হিসেবে যদি x কে ধরি তাহলে x, আর b হিসেবে যদি 7 কে ধরি তাহলে ইন্টু 7 প্লাস, তো এখানে প্লাস হবে না মাইনাস হবে জানি না, তো মাইনাস রাখছি। x² প্লাস মাইনাস 2 ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এটা একটা ফর্মুলা চলে আসলো, a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। দেখো এখান থেকে যদি এটা আমরা গুণ করি তাহলে পাবো x² প্লাস মাইনাস 14 এক্স প্লাস হচ্ছে আর 7 স্কোয়ার মানেই কিন্তু 49। তাহলে এটা আমাদের একটা বীজগণিতের সংখ্যামালা হলো। এখন আমরা যোগ করলাম হচ্ছে প্লাস বা মাইনাস হচ্ছে 14x, তো এখানে অপশন হবে সি দাগ 14x বা প্লাস 14x বা মাইনাস 14x। 3 দাগে দেখো বলেছে কোনটির সরল রেখাংশের পরিমাণ দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে ত্রিভুজের যে 3টে বাহু থাকে, সেই বাহুর সব থেকে বড় যে বাহুটা থাকবে, সেই বড় বাহু অপেক্ষা আর যে দুটো ক্ষুদ্রতম বাহু থাকবে, সেই দুটো বাহুর যোগফল যদি বৃহত্তম বাহুর থেকে বড় হয় তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। এবার এগুলো তোমরা যোগ করে দেখো, এখানে সব থেকে বড় 8 আছে, আর 5 আর 3-এও 8 হচ্ছে, তো বড় হয়নি, তো এটা সম্ভব নয়। এখানে 4 আর 2 5, তো 7-এর থেকে ছোট, ওটাও সম্ভব নয়। 4 আর 3 হচ্ছে 7, আর 6 সেমি এখানে বড় ছিল সব থেকে, তো 6 সেমি অপেক্ষা দেখো 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে। তার মানে এই বৃহত্তম বাহু অপেক্ষা এই দুটো ক্ষুদ্রতম বাহু যোগ করলে কিন্তু বড় হচ্ছে, তাহলে অপশন সি দাগ হবে। এবার দেখো 2 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1 দাগে আছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন? 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে, তো এই যে বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু সমান, সেই সমান দৈর্ঘ্যের বিশিষ্ট যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল বলেছে 625। তাহলে প্রতিটি বাহু যদি সমান হয় তাহলে এখন আমাদের সেই বাহুর দৈর্ঘ্যটাই বের করতে হবে। এখানে ক্ষেত্রফল যদি 625 মিটার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য 625কে আমরা বর্গমূল করব। তো আমাদের বর্গমূল করলে আমরা পাবো 25, কারণ 25-এর বর্গই হলো 625। এবার আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমাদের জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে হবে, তো সেই জন্য আমাদের কতটা বেড়ার প্রয়োজন। দেখো, জমির চারিদিকে যদি আমাদের ঘিরতে হয়, এই যে চারিদিকটা মানে কোনটা, পরিসীমার কথা বলা হয়েছে, তো এবার আমাদেরকে পরিসীমা বের করতে হবে। এবার আমরা সকলেই জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে, সূত্র হলো 4 গুণ বাহু। তো বাহু যদি 25 পেয়ে যায় তাহলে 4 গুণ 25 গুণ করলে আমরা পাবো 100। তাহলে জমির চারিদিকে 100 মিটার বেড়ার প্রয়োজন। 2 দাগে আছে x সমান 2t আর y সমান 3t/5 - 1 হলে t এর কোন মানের জন্য x সমান 5y হবে। তাহলে চলো 2 দাগের অঙ্কটি এবার করি। তাহলে t এর কোন মানের জন্য x সমান 5y হবে, তো 5y সমান x, তো y এর মান দেখো আমাদের দেয়াই রয়েছে 3t/5 - 1, আর এখানে x এর মান হচ্ছে 2t, তাই x এর জায়গায় দিচ্ছি 2t।
এখানে দেখো 5y ছিল, তাই 5 এর সঙ্গেই y যেটা মানটা পেলাম সেটা গুণ করব। তাহলে এটা যদি আমরা গুণ করি, 5 আর 3 গুণ করছি, এখানে আমরা পাবো হচ্ছে 15t/5, আর 5 এর সঙ্গে 1 গুণ করলে হবে -5। আর এখানে যেটা ছিল 2t সেটাই লিখছি। এবার দেখো আমরা যদি সমানের এই দিক থেকে 2t কে এইদিকে আনি তাহলে আমাদের -2t, আর +5 কে যদি সমানের এদিকে পাঠাই তাহলে +5 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো দেখো এবার 2 এর নিচে কিছু নেই, মানে 1 ধরে নিচ্ছে, 1 আর 5 এর লসাগু হচ্ছে 5ই থাকে, তাহলে ওপরে 15t থাকছে, আর নিচে যেহেতু কিছু নেই তাই 5, তো 5 এর সঙ্গে 2 গুণ করলে হবে 10t। তো 5t থেকে -10t যদি মাইনাস করি তাহলে হবে 5t/5 আর সমান 5। এবার কোনাকুনি যেহেতু আমাদের গুণ সম্পর্ক, তো কোনাকুনি গুণ করছি। দেখো 5t সমান 5 গুণ 5 হচ্ছে 25। তো দেখো 5t সমান 25। এবার t এর মান আমরা বের করব। টি এর মানই আমাদের চেয়েছে, তো টি এর মান, টি এর সঙ্গে যেহেতু 5 গুণ আকারে রয়েছে তাই নিচে আমরা সেটা কাটাকুটি করে নিচ্ছি। 5 দিয়ে কাটলে 5 5 25 উপরে 5, তাহলে টি এর মান হবে 5। পরের অঙ্কটি দেখো, 6/a + 1 + 9/a² কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তো দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 6 কে আমরা বর্গ করতে পারবো না, কিন্তু 1 কে পারবো, তাই এটা, আর 9 কেও বর্গ করতে পারবো। তাহলে এটা আমরা সাজিয়ে লিখছি, প্রথমে 1 + 6a + 9a²। তাহলে আমরা লিখতে পারি 1 তার হোল স্কোয়ার প্লাস, এখানে আমরা ফাঁকা রাখছি, আর এখান থেকে 9 কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো 3a তার হোল স্কোয়ার। তো দেখো আমি যদি এটাকে ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab। তো আমি সূত্রে 2 লিখছি, a মানে ছিল 1 আর b মানে ছিল 3a প্লাস 3a তার হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো কার ফর্মুলা ফেললাম, a প্লাস b তার হোল স্কোয়ার। তো a মানেই হচ্ছে 1 আর b মানে হচ্ছে 3a। পরের অঙ্কটা দেখো, চিত্র সহ অনুরূপ কোণ ব্যাখ্যা করো। দেখো অনুরূপ কোণ ব্যাখ্যা করতে বলেছে, তো আগে যদি আমরা অনুরূপ কোণ কাকে বলে জেনে নিই সুবিধা হবে। তো ভেদকের একই পাশে অবস্থিত বহিস্থ কোণ ও দূরবর্তী অন্তঃস্থ কোণকে পরস্পরের অনুরূপ কোণ বলা হয়। এই যে দুটো সরলরেখা টানলাম, তার মাঝে যে ছেদ করলাম, যে কোণগুলো আমরা পেয়েছি নামকরণ করেছি 1 2 3 4 5 6 7 8। এবার দেখো এই যে কোণটা পেলাম 1 আর এই যে কোণটা পেলাম 5, এই কোণগুলোই হচ্ছে অনুরূপ কোণ। তারপরে দেখো 2 আর 6, এদিকে 3 আর 7 আর 4 আর 8, এই ছবিতে অনুরূপ কোণগুলো নামকরণ। 3 দাগে চলে যাই। 3 এর 1 দাগে বলেছে 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? তাহলে দেখো প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন 1 ঘন্টায় যাবে। তো প্রথম ট্রেন ছিল 42.5 আর দ্বিতীয় ট্রেন ছিল 36.7। এই দুটোকে যোগ করলে আমরা পাবো 79.2 কিমি। এবার 79.2 কিমিকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ করলে পাবো 79.2000 মিটার। তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এই 3600 সেকেন্ডেই তো যাচ্ছে এই মিটারটা। তাহলে ট্রেনটি যে 79.2000 মিটার যায় হচ্ছে 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটারে যাবে, 1 মিটারে কম যাবে, তাই ভাগ করছি। আর এদিকে দেখো ট্রেনের একটি ট্রেনের দৈর্ঘ্য ছিল 200 আর আরেকটি ট্রেনের দৈর্ঘ্য ছিল 240। তো ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেই দুটো যোগ করলে আমরা পাবো 440। তাহলে 440 মিটারে কতটা যায় সেটাই আমরা বের করব। দেখো এখানে কাটাকুটিটা দেখিয়ে দিচ্ছি। প্রথম শূন্য দিয়ে একটা ওপর নিচে শূন্য কাটছি, দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটলাম। এবার আমরা 2 দিয়ে কাটছি। দেখো এখানে আমরা পাচ্ছি 36 আর নিচে পাচ্ছি হচ্ছে 792। তো 2 দিয়ে কাটলে 396 আর উপরে 2 দিয়ে কাটলে 18। এবার আমরা 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে হবে 132 আর উপরে হবে 6। আর দেখো 6 দিয়ে কাটছি। দেখো 6 দুগুণে 12, হাতে 1 মানে 12, 6 দুগুণে 12, নিচে হচ্ছে 22। তো 22 দিয়ে 44কে কাটলে হবে 2। তাহলে উপরে দেখো 10 আর 2 পড়ে আছে, গুণ করলে পাবো 20। তো এটা হবে 20 সেকেন্ড। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ ও জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। জমিটার দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। দেখো এখানে প্রস্থ যাই হোক না কেন
তার দ্বিগুণ হতে হবে দৈর্ঘ্য। আর এখানে ক্ষেত্রফলটাও দেওয়া আছে। তাহলে আমি যদি ধরে নিই যে জমির দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য হবে 2x। তো শতানুসারে 2x ইন্টু এক্স সমান হচ্ছে 578। গুণ করলে পাবো 2x² সমান 578। তো গুণ আকারে থাকলে এই যে দুই আছে, দুই নিচে নেমে যাবে, তাহলে x² সমান 578/2। দুই দিয়ে এটাকে কাটলে আমরা পাবো 289। এবার x² তুলে দিয়ে সেটা রুট হয়ে যাবে। তাহলে এবার 289 এর বর্গমূল করলে হবে 17। তাহলে x এর মান আমরা পেলাম 17 হিসেবে। কাকে ধরেছিলাম? প্রস্থ। যদি আমরা প্রস্থ হিসেবে 17 পাই, তাহলে দৈর্ঘ্য হিসাবে নিশ্চয়ই দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করব হবে 34। এবার আমরা দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই পেয়ে গেছি। এবার পরিসীমা বের করতে আমাদের সহজ হয়ে যাবে। তো দেখো আমরা পরিসীমা বের করে নিলাম। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 আর এই দুটো যোগ করলে হবে 51। তো 51 সঙ্গে এই 2 যোগ করলে হবে 102 হবে বর্গ, 102 মিটার। 3 দাগে দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। জমিটির বাইরের চারিপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটার ক্ষেত্রফল কত? আর রাস্তাটি যদি ভেতরের হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এই হলো একটি আয়তাকার জমি। এবার এই জমিটার হচ্ছে দৈর্ঘ্য বলে দিয়েছে 36 আর প্রস্থ বলে দিয়েছে হচ্ছে 24। এবার দেখো এই চারিদিকটা আবার 2 মিটার করে একটি রাস্তা হয়েছে। এইটা হচ্ছে 2 মিটার করে একটি রাস্তা হয়েছে, চারিদিকেই 2 মিটার করে একটি রাস্তা হয়েছে। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য কত ছিল? 36 মিটার। এবার রাস্তা সহ জমির দৈর্ঘ্য বের করব। তো আগে ছিল 36 মিটার, কিন্তু সেটা এখন আর 36 মিটার নেই, কারণ 2 মিটার, এই যে 2 মিটার করে রাস্তা তৈরি হয়েছে, তাহলে দুদিকেই আমাদের বাড়বে। তাহলে দুদিকে যদি বাড়ে, 2 2 করে 4 মিটার করে বাড়বে। তাহলে 36 সঙ্গে 4 যোগ করলে আমরা পাবো 40 মিটার দৈর্ঘ্য। এবার দেখো, রাস্তার বাদে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ ছিল 24 মিটার। তাহলে 24 মিটার আগে ছিল, রাস্তা হবার পরে তো 24 নেই, 2 দিক করে বাড়লে আরো 4 মিটার যোগ হবে। তাহলে 4 যোগ হলে এখন হবে হচ্ছে রাস্তা সহ, সেটা হবে 28 মিটার। এবার দেখো, রাস্তা বাদে যদি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বের করি, তাহলে আগে ছিল 36 আর প্রস্থ ছিল 24, সেটা রাস্তা বাদে ছিল, সেই দুটো গুণ করছি। গুণ করলে ক্ষেত্রফল আমরা পাবো, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা পাচ্ছি হচ্ছে 864 বর্গমিটার। আর রাস্তা সহ যদি বের করি, তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, রাস্তা সহ দৈর্ঘ্য বেরিয়েছিল 40 আর রাস্তা সহ প্রস্থ বেরিয়েছিল 28। এই দুটোকে গুণ করলে পাবো 1020 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটুকু আমরা কিভাবে পাবো? রাস্তা সহ যে ক্ষেত্রফলটা বেরিয়েছে আর রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা বেরিয়েছে, এই দুটোকে বিয়োগ করলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো রাস্তার ক্ষেত্রফল দেখো বিয়োগ করলে হবে 256 বর্গমিটার। তো একটা উত্তর আমরা বের করে দিলাম যে রাস্তাটির ক্ষেত্রফল কত। রাস্তাটির ক্ষেত্রফল হবে 256 মিটার। এবার বলেছে রাস্তাটা যদি ভেতরের দিকে হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। আমরা আরেকটা ছবি এঁকে নিচ্ছি। এই হলো আরেকটা আয়তক্ষেত্রাকার জমি। এবার বলেছে রাস্তাটা এবার ভেতরের দিকে হবে। এতক্ষণ আমরা বাইরে দিয়ে রাস্তা তৈরি করেছি, এবার আমরা ভেতর দিয়ে রাস্তা তৈরি করব। এবার এই 2 মিটার করে রাস্তা যদি ভেতর দিকে হয়, তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। তো আগে ছিল দৈর্ঘ্য 36 আর প্রস্থ ছিল হচ্ছে 24। তো ভেতর দিয়ে যদি 2 মিটার করে রাস্তা তৈরি হয়, তাহলে এবার আমরা ভেতর থেকে কিন্তু আর যোগ করব না। ভেতরে যদি হয় সেটা কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে। 2 2 করে 4 মিটার প্রস্থের দিকে বিয়োগ করব, আবার 2 2 করে 4 মিটার দৈর্ঘ্যের দিক থেকেও কিন্তু বিয়োগ করতে হবে। এবার দেখো, প্রথমে আমরা বের করেছিলাম যে রাস্তা বাদে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থটা ছিল 36 আর 24, তার ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 864 বর্গমিটার। তো এই 864 বর্গমিটার, তাহলে এখানে আমরা লিখে নেব রাস্তা যদি ভেতরের দিকে হয়, তাহলে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ছিল 36, প্রস্থ ছিল 24, তো এই দুটো গুণ করলে পাবো 864 বর্গমিটার।
এবার রাস্তা বাদে আমাদেরকে জমির আবার দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নিতে হবে। তাহলে সুতরাং রাস্তা বাদে জমির দৈর্ঘ্য জমিটার দৈর্ঘ্য ছিল 36, তো 2 দিক করে ভেতরে আরো যদি 2 মিটার করে কমে যায় তাহলে 2 করে 4 হচ্ছে আমাদের কমে যাবে, তাহলে 2 গুণ 2 4 হচ্ছে আমাদের কমে যাবে, তাহলে কমলে আমরা পাবো এটা 32 মিটার। এখন আমাদের রাস্তা বাদ দিলে একইভাবে প্রস্থ আমরা বের করে নেব। রাস্তা বাদে জমির প্রস্থ, জমিটার প্রস্থ ছিল 24 মিটার, সেখান থেকে 2 মানে 4, 2 গুণ 2 4, আমরা এই মিটারটা হচ্ছে বাদ দিয়ে দেব, তাহলে এটা পাওয়া যাবে 4 বাদ দিলে হবে 20 মিটার। এবার রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করতে হবে, সুতরাং রাস্তা বাদে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য 32 আর রাস্তা বাদে প্রস্থ পেয়েছি 20, তো এই দুটোকে আমরা গুণ করব। তো এখানে রাফে গুণ করে নিচ্ছি, 340 মিটার বর্গমিটার। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল বের করব। তো রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল 46 আর জমির ক্ষেত্রফল যেটা এটা থেকে আমরা বিয়োগ করব। তাহলে জমির ক্ষেত্রফল ছিল 864 বিয়োগ 640, বিয়োগ করলে আমরা পাবো 4 2 2 224 বর্গমিটার। চলে যাই 4 দাগে। 4-এর 1 দাগে বলেছে x - 1/x - 2 = 6 হলে x - 2 তার হোল স্কয়ার প্লাস 1/x - 2 তার হোল স্কয়ার সমান কত? x - 2 তার হোল স্কয়ার প্লাস 1/x + 2 তার হোল স্কয়ার এর মান বের করার জন্য আমাদের দুদিকেই আমাদেরকে 2 কিন্তু বিয়োগ করতে হলো। তাহলে এখন আমরা কি পেলাম? বিয়োগ করার পরে আমরা পেলাম এখানে 4 আর এখানে পাচ্ছি x - 2 - 1/x - 2। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে এর মানটা বের করব। সুতরাং x - 2 - 1/x - 2 এই টোটাল স্কয়ার করলাম, এর বর্গ করলাম সমান 4 এর বর্গ করলাম, 4 তার হোল স্কয়ার। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a - b তার হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার, a মানে x - 2 তার, a মানে x - 2, x স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে x - 2, b মানে 1/x - 2 প্লাস b স্কয়ার, তাহলে 1/x - 2 তার হোল স্কয়ার। আর 4 কে যদি স্কয়ার করি তাহলে পাবো 16। দেখো x - 2 আর ওপরের আর নিচের x - 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে 2 ওকে 2 2 থাকছে, তাহলে এদিক থেকে দেখো আমরা x - 2 তার হোল স্কয়ার -2 আর এদিকে পাচ্ছি প্লাস 1/x - 2 তার হোল স্কয়ার সমান 16। এবার এই -2 কে যদি সমানের দিকে নিয়ে যাই তাহলে সেটা +2 হয়ে যাবে, তাহলে এদিকে পড়ে থাকছে x - 2 তার হোল স্কয়ার প্লাস 1/x - 2 তার হোল স্কয়ার সমান 16, এটা +2 মানে হচ্ছে 18। তাহলে x - 2 তার হোল স্কয়ার প্লাস 1/x - 2 তার হোল স্কয়ার সমান হবে 18। তাহলে এর মানটা আমরা কি পেলাম? এর মান পেলাম আমরা 18।
অঙ্কটি দেখো, উৎপাদকের বিশ্লেষণ করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। প্রথমে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এই দুটোকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা কি পাবো? এ স্কোয়ার সি স্কোয়ার। এবার এ স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার। এবার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে প্লাস সি স্কোয়ার, মানে হচ্ছে মাইনাসই থাকবে প্লাসে মাইনাসে, তাহলে হবে এটা বি স্কোয়ার সি স্কোয়ার। আর এদিকে মাইনাস আর এদিকে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হবে বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এদিকে যেমন ছিল 4 মাইনাস 4abcd। এরপরে আমাদের করতে হবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেমন আছে তেমনই লিখছি, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এদিকে দেখো 4abcd, এইটাকে যদি আমরা ভেঙে হাফ করি তাহলে আমরা পাবো 2abcd মাইনাস 2abcd। এর আগের অঙ্কটা একটু দেখো, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল তাই এখানে কিন্তু আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, এটা ভুল হয়েছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবে। এবার দেখো এই পরের স্টেপে যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে দেখো প্রথমে কি রয়েছে স্কোয়ার সি স্কোয়ার, আর এখান থেকে যদি মাইনাস 2abcd নিয়ে আসি তাহলে মাইনাস 2abcd। তাহলে এখান থেকে কি নেব আমরা? প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার নেবো, কারণ এখানে এসি অলরেডি এসি নেওয়া হয়ে গেছে আর বিডি পড়ে রয়েছে, তাহলে এখান থেকে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার নেবো। এখান থেকে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার নিচ্ছি, তাহলে এখান থেকে নেব মাইনাস 2abcd। তাহলে এ আর ডি নেওয়া হয়ে গেছে, তাহলে বিসি পড়ে রয়েছে, তাহলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার নেব। এবার টোটালটাকে যদি আমরা একটা ব্র্যাকেটে রাখি তাহলে ফার্স্ট ব্র্যাকেটে রাখছি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd মাইনাসে মাইনাসে আবার প্লাস, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো যদি এ স্কোয়ার সি স্কোয়ারকে এ ধরো আর বি স্কোয়ার ডি স্কোয়ারকে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস 2 এই যে এ আর এই যে বি আর হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এবার দেখো এ স্কোয়ার সি স্কোয়ারকে যদি এ ধরো আর বি স্কোয়ার ডি স্কোয়ারকে যদি বি ধরো তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, এর মধ্যে এ বি রয়েছে, আর প্লাস বি স্কোয়ার, তো কার ফর্মুলায় পেলাম? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মানে কি এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা এটা তো ভুল হচ্ছে, এ মানে হচ্ছে শুধুই এসি মাইনাস বি মানে হচ্ছে বিডি তার হোল স্কোয়ার, ফর্মুলায় ফেলেছি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2 আর এর ভেতরে এ বি রয়েছে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ মানে কে? এ মানে হচ্ছে এডি আর বি মানে হচ্ছে বিসি, আর এটা কার ফর্ম পেলাম? এ প্লাসের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে দেখো একটা মাইনাসও দেওয়া হয়নি, তো এই মাইনাসটা এখানে দেওয়া হয়নি। তাহলে দেখো এবার আবার যদি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ টোটালটা এ প্লাস বি, টোটালটা লিখছি বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ টোটালটা এ মাইনাস বি, বি মানে টোটালটা